নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নর্তকী। এই 6 নম্বর পর্বের নর্তকীরা রাজামশাইকে কি করলো। অমাবস্যা, তার মানে যেদিন আপনি এই দৃশ্য দেখেছিলেন তারপরে আর অমাবস্যা আসেনি? এই দৃশ্য যেদিন দেখেছিলাম তার কিছুদিন আগেই ছিল অমাবস্যা, আর হিসেব করলে আজ থেকে 2 দিন পরে সেই অমাবস্যার তিথি রয়েছে। অর্থাৎ তাদের কথা যদি সত্যি হয় তাহলে সেই অমাবস্যার দিনেই ওরা আমায় মারতে আসবে। আমিও দেখেছিলাম ঠাকুর মশাই, আমিও ওদের দেখতে পেয়েছি, কিন্তু ওরা আমায় মারতে চায়নি। গোবিন্দকে যেমন মারতে চেয়েছিল তেমন আমাকে মারতে চায়নি। নাজমহলের ভাঙা জায়গাটার কাছে রাতের বেলা আমি ওদের 5 জনকে একসঙ্গে দেখেছিলাম। আর জোড়া পায়ের নুপুরের শব্দ, লাল নীল আলোর ঝলকানি, এই সব কিছু দেখতে দেখতে মাথার ভেতর কেমন হয়ে এসেছিল। আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম মাটিতে। বৃষ্টিতে ভিজে অনেক রাতের দিকে উঠে এসেছিলাম ওখান থেকে। ওরা যদি আমায় মারতে চাইতো তাহলে মারতে পারতো, তাই না ঠাকুর মশাই? সবার কথাই শুনলাম, কিন্তু আসল ব্যাপারটা দেখে কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় গোবিন্দ একটা আশ্চর্য কথা বলতেই আমার গোটা শরীর কেমন একটা রোমাঞ্চে ভর্তি হলো। আচ্ছা জমিদার মশাই, আপনার একটা কথা মনে আছে? এই গরমকালের দিকে যখন বাড়িতে এসব শুরু হয়, তার আগে একটা পাগল ছিল, ওই যে হাতে একটা লাঠি ছিল, সময় অসময় লাঠিটা বনবন করে মাথার উপর ঘোরাতো। ওই আমাদের বাড়িতে ওই নাজমহলের ভাঙা জায়গাটায় ও ঘুমোতে চেয়েছিল, তারপর ঘুমিয়েও ছিল। একটা গোটা রাত ওখানে কাটিয়ে পরদিন যখন এখান থেকে চলে যাচ্ছিল, সে সময় ও আপনাকে কিছু একটা বলে গেছিল, মনে আছে আপনার? জমিদার বাবু যেন মনে করার চেষ্টা করতে লাগলেন। অতি কষ্টে সে কথা মনে পড়ছে তার। তিনি থেমে থেমে বললেন, ঠাকুর মশাইকে তুই যখন নিয়ে এসেছিস তখনই আমার তার কথা মনে পড়েছিল। সে বলেছিল 1 বর্ষার সময় সে আসবে, অমাবস্যার তিথির আগেই সে এই বাড়িতে আসবে এবং সেই রক্ষা করতে পারবে আমাকে। তার জন্যই তো ঠাকুর মশাইকে দেখে আমি প্রথমে চমকে উঠলেও পরে তার কথা মনে পড়ে বুঝতে পেরেছিলাম তার ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে। হ্যাঁ, সে নিজেও বলেছিল। কথা শেষ করেই তারানাথ আমাদের দিকে তাকালো। তার মুখে সামান্য হাসি লেগে রয়েছে। কিশোরী বলল, মনে হচ্ছে জমিদার মশাইকে সে পূর্বাভাস দিয়েছিল, তা যেন বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছিলাম এবং তার সঙ্গে হতাশও হয়েছিলাম। আবার আমার জীবন নিয়ে কেউ ভবিষ্যৎবাণী করে চলে গেল। বলছি ঠাকুর মশাই, আপনি আজ রাতটা বরং এই ঘরেই থাকুন। আপনি থাকলে জমিদার মশাই খানিকটা সাহস পান। আমরা এই নিচের ঘরটা দিয়ে আছি, কিছু লাগলে ডাকবেন। আর আপনার শোয়ার ব্যবস্থা এখানে করার জন্য কিছু মনে করবেন না ঠাকুর মশাই। তখন আমার কিছু মনে করার মতো অবস্থা ছিল না। ওই নাজমহলের মধ্যে যে ওই 5টি অতৃপ্ত অশরীরী আত্মারা আছে তা বুঝতে পেরেছিলাম খুব ভালোভাবেই। তার মধ্যে একজনকে তো আমি নিজেই দেখেছি, কিন্তু অমাবস্যার রাতে যে আসলে কি হতে চলেছিল তখনও তার কোনো ধারণা আমি করতে পারিনি। তারানাথ কথাটা শেষ করে
আর একটা 500 সিগারেট তুলে নিল। আমি বললাম, তার মানে আপনি বলতে চাইছেন ওই জমিদার বাড়ির রাঘবেন্দ্র রায়ের বাড়ির নাচমহলের কাছে 5টা অশরীরী আত্মা ছিল, কি তাই তো ঠাকুর মশাই? কিন্তু তারা রাঘবেন্দ্র রায়কে মারতে চাইছিল কেন? তাদের সঙ্গে তো রাঘবেন্দ্র রায়ের কোনো সরাসরি শত্রুতা থাকার কথা নয়। বুঝতে পারলে না? রাঘবেন্দ্র রায়ের শরীরে তার ঠাকুরদার রক্ত বইছে। ওই নাচমহল তার ঠাকুরদার ছিল, অর্থাৎ ঠাকুরদার আমলে থাকা সেই অতৃপ্ত আত্মারা সেই কারণেই তাকে মারার চেষ্টা করেছে হয়তো। কিন্তু এত কিছুর মধ্যেও একবারও রাঘবেন্দ্র রায় তার বাবার কিংবা পরিবারের অন্য কারোর অদ্ভুত মৃত্যুর কথা বলেনি। তার মানে তাদের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবে। কিন্তু তাহলে এতদিন পরে হঠাৎ করে সেই আত্মারা বেরিয়ে এলো কেন? আর তারপর 3 মাস ধরেই বা ব্যাপারটা চললো কেন? পরের 2 দিন এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর নিতে নিতে কেটে গেল। জমিদার বাড়িটা গ্রামের একদম বাইরের দিকে। গোবিন্দ, মুকুন্দ আর জমিদার মশাই ছাড়া আর কেউ নেই সেই বাড়িতে। তবু গোবিন্দকে নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। অনেক বয়স্ক একজনকে খুঁজে পাওয়া গেল। সে এই জমিদারির ব্যাপারে অনেক কিছু জানে। তার কাছে কথায় কথায় সমস্ত কিছু বলতে তিনি বললেন, জমিদার ত্রিবেন্দ্র রায় ছিলেন ভীষণ অত্যাচারী মানুষ। তার ছেলে মানবেন্দ্র রায় ছিল বেশ ভালো মানুষ। তাই গ্রামের লোকেরা যখন ওই জমিদার বাড়িতেও আক্রমণ করেছিল, তখন মানবেন্দ্র রায় এবং তার পরিবারকে ছেড়ে দেয়। ওদের দলে আমিও ছিলাম। মানে তখন জমিদার মশাই রাঘবেন্দ্র রায়ের অনেক কম বয়স। কিন্তু তাহলে ওই নাচমহলের ওই প্রেতাত্মাদের ব্যাপারটা কি একটু বলুন তো। রাজমহল আমাদের হাতেই ভেঙেছিল। ওখানে যত মেয়েদের রাখা হতো সবাইকেই আমরা মুক্ত করে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো, তার আগে 5 জন মারা গিয়েছিল ওই জমিদারের নির্দেশেই। তারা ওখান থেকে পালাবার চেষ্টা করেছিল। তাই সকলের সামনে নাচমহলের মধ্যেই তাদের গলা কেটে খুন করা হয়। তাদের মৃতদেহ ওই নাচমহলের মধ্যেই কোথাও একটা লুকিয়ে রাখা ছিল। এ কথা অনেকেই বলে, কিন্তু নাচমহল ভেঙে পড়ার পরে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাদেরকে আর খুঁজে বার করা যাবে না নতুন করে। আমার মনে হয় ঠাকুর মশাই, কিছু একটা ব্যাপার ঘটেছে। মানবেন্দ্র রায় জমিদার হওয়ার পর সর্বস্ব হারিয়ে ফেললেও তিনি এখানেই ছিলেন। ওই বাড়িতে পুজো করিয়ে সমস্ত কিছু তিনি বন্ধন করিয়ে রেখেছিলেন। হতেও পারে কোনো কারণে সেই বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে। আর তাই নাচমহলে থেকে এই সমস্ত ব্যাপার ঘটছে। আমরা তো এসব কথা কিছুই জানি না। আসলে জমিদার মশাই বাইরে সবাইকে বলতে নিষেধ করেছিলেন, যদি গ্রামের লোকেরা আবার তাতে ভয় পেয়ে যায় সেই জন্যে। কিন্তু এখন আপনি কি করবেন ঠাকুর মশাই? আজ রাতে অমাবস্যা। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে ফেলতে পারলে কালকে কোনো একটা ব্যবস্থা করতে পারবো নিশ্চয়ই। চলো গোবিন্দ, কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। জমিদার মশাইয়ের যাতে কোনো ক্ষতি না হয় তার সমস্ত দায়িত্ব আমার। একটা কথা আমি বলতে পারি,
ওই বাঁধন ছেড়ে যখন ওরা বেরিয়েছে, ওদের এই মুহূর্তে আর ওই বাঁধনে আটকানো যাবে না। কিন্তু ওই জমিদার মশাইকে যদি সুরক্ষিত রাখা যায় তাহলেই হবে। কারণ ওদের আক্রোশ শুধুমাত্র ওই জমিদার মশাইয়ের ওপরেই। কারণ তার শরীরেই বইছে জীবেন্দ্র রায়ের রক্ত। তাই তাকে সুরক্ষিত করুন, দয়া করে তাকে ভালো রাখুন ঠাকুর মশাই। যে কোনো ভাবেই তাকে সুরক্ষিত করুন। আমি সেটাই করব বলে ভেবেছিলাম। বাড়িতে ফিরে একটু তাবিজ তৈরি করতে হবে, কিন্তু তা তৈরি করার জন্য বেশ কিছু জিনিসপত্র প্রয়োজন। এইগুলো গ্রামের মধ্যে খুঁজে খুঁজে জোগাড় করতে করতেই প্রায় বিকেল হয়ে গেল। বিকেলে জমিদার বাড়িতে ফিরে একটা ছোটখাটো পুজো করতে হবে, তারপর সেই তাবিজ তৈরি করা যাবে। এই সমস্ত করতে করতেই হয়ে গেল সন্ধে। পুজো শেষ করে সবে মাত্র যজ্ঞের আগুনটা নিভিয়ে ছাই তুলে নিয়ে আমার কাজ করতে যাব, এমন সময় প্রচন্ড হাওয়ায় সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। জমিদার মশাই মুকুন্দ এবং গোবিন্দর সঙ্গে বারান্দার কাছে ছিলেন। প্রচন্ড হাওয়ায় সবকিছু এলোমেলো হতেই গোবিন্দ চিৎকার করে বলল, ঠাকুর মশাই, ওই দেখুন, ওই দেখুন, ওরা আসছে ঠাকুর মশাই। গোবিন্দর চিৎকারে আমিও সামনের দিকে তাকালাম। প্রচন্ড হাওয়ায় সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে দেখলাম। জমিদার বাড়ির পিছনের দিকে ছোট ছোট জঙ্গলের কাছে গাছগুলো মরমর শব্দ করে মাটিতে নুয়ে পড়ছে। ধুলোবালি ছাড়াও জমিদার বাড়ির বারান্দার সামনের দিকে ছোট ছোট ঘাসের দল এলোমেলো হাওয়ায় উড়ে প্রচন্ড শোঁ শব্দের সঙ্গে ধুলোবালি উড়িয়ে নিয়ে আসছে এইদিকে। আর তার মধ্যে শুনতে পেলাম নুপুরের শব্দ। একটানা 5 জোড়া পায়ের নুপুর ঝমঝম শব্দ করে যেন হেঁটে আসছে এইদিকে। অন্ধকার আরো নামতে শুরু করেছিল। সামনে জ্বলতে থাকা আগুনটা নিভে যেতেই চারপাশে আর কিছু দেখা গেল না। আমি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে ছুটে গেলাম বারান্দার দিকে, যেখানে জমিদার মশাই, গোবিন্দ আর মুকুন্দ একসঙ্গে বসেছিল। সেইখানে গেলাম, দেখি জমিদার মশাই পড়ে আছে মেঝের উপরে। তার চেয়ার থেকে যেন সে পড়ে গেছে। গোবিন্দ দেওয়ালের এক পাশে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। মুকুন্দ 2 হাতে নিজের মুখ থেকে চিৎকার করছে। এরপর তারানাথ কি করলো দেখতে থাকুন।